আচ্ছা, আজকে কোন কবিতা নিয়ে বলবো? আজকে প্রথম যে কবিতা নিয়ে বলবো সেটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং। ঠিক আছে, সেকেন্ড কামিং কবিতাটির লেখককে, সেকেন্ড কামিং কবিতাটার লেখক হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। ঠিক আছে, এবার কোনো কিছু সাহিত্য যে সমস্ত আছে সে সমস্ত সাহিত্যগুলো তিনটে অ্যাসপেক্ট মূলত থাকে। একটা হচ্ছে রিলিজিয়াস অ্যাসপেক্ট, একটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যেহেতু মানে কোনো কবি বা লেখক যাই লেখে, আর একটা কি থাকে, আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট। ঠিক আছে, সেরকম এই কবিতাতেও এই তিনটে অ্যাসপেক্টের কথা আমরা পাই। ঠিক আছে, এবার প্রথম যে অ্যাসপেক্টটা কি, প্রথম অ্যাসপেক্টটা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট, মানে এই যে কবিতাটা লেখা হয়েছে এই কবিতাটার লেখার পেছনে কী কী ইতিহাস লুকিয়ে আছে। ঠিক আছে, কী কী ইতিহাস লুকিয়ে আছে? প্রথম কি ইতিহাস, প্রথম ইতিহাসের যেটা 1919 সালে ঘটে যাওয়া যে সমস্ত মূল ঘটনাগুলো আছে তাদের মধ্যে অন্যতম ঘটনাটা কি, তাদের মধ্যে প্রথম যে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা সেটা কি, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ একটু সংক্ষিপ্ত ইতিহাসটা বলে রাখি। প্রথম বিশ্বযুদ্ধ তো আমরা সবাই জানো যে প্রথম বিশ্বযুদ্ধ দুটো শিবিরে মূলত ভাগ হয়ে গেছে। দুটো শিবির মূলত কে কে ছিল? প্রথম শিবির ছিল হচ্ছে ত্রিশক্তি আঁতাত। এই ত্রিশক্তি আঁতাতের মধ্যে কে কে ছিল? এই ত্রিশক্তি আঁতাতের মধ্যে ছিল হচ্ছে, প্রথম কে ছিল? প্রথম ছিল হচ্ছে হাঙ্গেরি, দ্বিতীয় কে অস্ট্রিয়া, তৃতীয় হচ্ছে প্রাশিয়া। এরা হচ্ছে মূলত ছিল। ঠিক আছে, আর ছিল ইটালি। আর একটা কি গঠিত হয়েছিল? আর একটা গঠিত হয়েছিল হচ্ছে ত্রিশক্তি মৈত্রী। ঠিক আছে, সেই মৈত্রীটাকে, সেই মৈত্রীতে ছিল হচ্ছে রাশিয়া ছিল, আর ছিল কে ফ্রান্স এবং ইংল্যান্ড। মূলত এই তিনটে ভাগ, এই দুটো গোষ্ঠীতে পুরো বিশ্বটা ভাগ হয়ে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। ঠিক আছে, এই প্রথম বিশ্বযুদ্ধে যে ভয়ানক মৃত্যুলীলা চলেছিল সেই মৃত্যুলীলায় আনুমানিকভাবে কত মানুষ মারা গিয়েছিল? 17 মিলিয়ন থেকে 20 মিলিয়ন। ঠিক আছে, আর একটা কি আর একটা কি দ্বিতীয় ঘটনাটা কি, এখানে অনেকগুলো ঐতিহাসিক দিক আছে। ঠিক আছে, এই যে কবিতাটার পেছনে মানে অর্থাৎ আচ্ছা, এইটার আগে একটা বললাম আর কি, কেন এই হিস্টোরিক্যাল অ্যাসপেক্টগুলো ইম্পর্টেন্ট, কারণ এই যে কবিতাটা লেখা হয়েছে, কবিতাটা লেখার কত সালে প্রথম কবিতাটা হয়েছিল, লেখা হয়েছিল 1919 সালে। ঠিক আছে, 1919 সালে যে লেখা হয়েছিল তাই জন্য হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট কী বলছে, অর্থাৎ 1919 সাল বা সমসাময়িক সময়ে যে সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলি ঘটেছিল সেই সমস্ত ঐতিহাসিক ঘটনাবলীগুলো আর কি এই কবিতাটিকে প্রভাবিত করতে পারে। ঠিক আছে, প্রথম নিশ্চয়ই বললাম প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় কী ঘটেছিল? দ্বিতীয় ঘটেছিল হচ্ছে স্প্যানিশ ফ্লু। স্প্যানিশ ফ্লুটা কি? স্প্যানিশ ফ্লু হচ্ছে এই যে কিছুদিন আগেই আমরা দেখলাম কোভিড-19 প্যান্ডেমিক, সেই কোভিড-19 প্যান্ডেমিকের মতো স্প্যানিশ ফ্লুও একটা প্যান্ডেমিক ছিল, কিন্তু এই প্যান্ডেমিকটা কোভিড-19 থেকে আরও বেশি ভয়ানক ছিল। প্রথমত হচ্ছে সেই সময় চিকিৎসা ব্যবস্থা বর্তমান চিকিৎসা ব্যবস্থার মতো অতটা উন্নত হয়নি, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত এই বর্তমানে এই কোভিড-19 কাকে প্রভাবিত করলো? কোভিড-19 প্রভাবিত করলো কিন্তু মূলত যারা বয়স্ক, যাদের মধ্যে কম, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। কিন্তু স্প্যানিশ ফ্লুর ক্ষেত্রে সেরকম নয়। স্প্যানিশ ফ্লু সব বয়সের সমান রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষকে সমানভাবে প্রায় আক্রমণ করেছে, অর্থাৎ এর থেকে বহুগুণ বেশি ভয়ানক ছিল স্প্যানিশ ফ্লু। এই কবিতা লেখকের সাথে এটা কীভাবে জড়িত? সম্ভবত যেটা মানা হয় যে লেখকের স্ত্রীও এই স্প্যানিশ ফ্লু রোগেই মারা যায়। ঠিক আছে, আর একটা কী আছে? আর একটা আছে হচ্ছে রাশিয়ান রিভলিউশন। রাশিয়ান রিভলিউশনের কথা মোটামুটি তোমরা সবাই জানো। রাশিয়ান রিভলিউশনটা কি? রাশিয়ান রিভলিউশন হচ্ছে যে রাশিয়া কী ছিল? রাশিয়াতে মূলত প্রতিষ্ঠিত ছিল রাজতন্ত্র। কিন্তু রাজতন্ত্র প্রতিষ্ঠিত থাকার ফলে কি হচ্ছিল, দীর্ঘদিন ধরে রাজা থাকার ফলে রাজা নিজেদেরকে ঈশ্বর ভাবছিলেন, এবং যে সাধারণ মানুষ আছে সেই সাধারণ মানুষের যে ন্যূনতম দাবির কথা, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেগুলো পূরণ করতে পারে। এর ফলে কি হয়েছিল? এর ফলে রাশিয়ান রিভলিউশন, মূলত তিনটে ভাবে রাশিয়ান রিভলিউশনকে ভাগ করা যায়। একটা কি, প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে যে প্রথমে হয়েছিল ফেব্রুয়ারি বিপ্লব, তারপরে হলো নভেম্বর বিপ্লব, এবং অবশেষে যাকে এক কথায় বলে সিভিল ওয়ার
এটা বর্তমানে তোমরা বাংলাদেশে আর কি দেখতে পাচ্ছ, আসলে বাংলাদেশের থেকেও কিছু মাত্রায় সিভিল ওয়ারটা বাংলাদেশ যদি নাও বলে, কিছু ক্ষেত্রে যে সমস্ত আফ্রিকান কান্ট্রিগুলো যেগুলো হয়, অর্থাৎ মানে রাজতন্ত্রের পতনের ফলে রাজার সাথে যে জনগণের সাথে সরাসরি যুদ্ধ, সেটা শ্রীলঙ্কায় কিছুদিন আগে দেখতে পেলে এখন অনেকটাই বাংলাদেশে দেখতে পাচ্ছ। এরকম যে সিভিল ওয়ার পরিস্থিতি যে বর্তমানে দেখতে পাচ্ছ, সেরকম অবশেষে ফেব্রুয়ারি বিপ্লব এবং নভেম্বর বিপ্লবের ফলাফল রূপে অবশেষে রাশিয়ায় সিভিল ওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। এবং এই সিভিল ওয়ারের নেতৃত্বে মূলত কী ছিলেন? নেতৃত্বে ছিলেন মূলত বলশেভিক নেতা লেনিন। লেনিন মূলত খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই তিনটে প্রতিশ্রুতি দেওয়ার ফলে রাশিয়ার বিপ্লব সংগঠিত হয়েছিল এবং এই বিপ্লবের ফলে রাশিয়ায় জারতন্ত্রের পতন হয়েছিল। সেরকমভাবে এই স্প্যানিশ ফ্লু প্রথম বিশ্বযুদ্ধের ফলে যেভাবে মানুষ মারা যায়, রাশিয়ার বিপ্লবের ফলেও, রাশিয়ান রিভলিউশন বা রাশিয়ার বিপ্লব যাই বলো না কেন, সেই বিপ্লবের ফলেও বহু মানুষ মারা গিয়েছিল। আর একটা কি অন্যতম ঘটনা ঘটেছিল, আর একটা ঘটেছিল হচ্ছে আইরিশ ফ্রিডম মুভমেন্ট। আইরিশ ফ্রিডম মুভমেন্টটা কেন এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট? কারণ লেখক কী ছিলেন? লেখক ছিলেন হচ্ছে আইরিশ কবি, অর্থাৎ তিনি এই যে আইরিশের যে ফ্রিডম মুভমেন্টটাকে তিনি খুব কাছ থেকে লক্ষ্য করেছেন। ঠিক আছে, আইরিশ ফ্রিডম মুভমেন্টটা কি তোমরা জানো? আমরা অনেক দিন ধরে ব্রিটিশদের পরাধীন ছিলাম। সেইভাবে আয়ারল্যান্ডটা তোমরা যদি ম্যাপে দেখবে খুব একদম কাছেই অবস্থিত। সেই আয়ারল্যান্ডও ছিল মূলত ব্রিটিশদের দ্বারা অধিকৃত একটা কলোনি স্থাপন করেছিল, যাকে এক কথায় বলা যায়। অর্থাৎ সে দেশের নিজস্ব স্বাধীনতা ছিল না, ব্রিটিশদের অধীনে ছিল। কিন্তু এই সময়কালটাতে সেই আইরিশ স্বাধীনতা যুদ্ধও চলছে। এই আইরিশ স্বাধীনতা যুদ্ধের ফলে একইভাবে প্রচুর মানুষ মারা যাচ্ছে। ঠিক আছে, এই যে বিভিন্ন রকম যে যুদ্ধ বিগ্রহ, তারপরে আছে তার সাথেই আছে স্প্যানিশ ফ্লুর প্রভাব, এই যে বিভিন্ন রকম সারা বিশ্বে যে ঘটনা ঘটে চলছে, সেই ঘটনাগুলো মূলত লেখক উইলিয়াম বাটলার ইয়েটস বা ডব্লিউ.বি. ইয়েটসকে বিভিন্নভাবে প্রভাবিত করছে। এবং যেহেতু এটি 1919 সালে লেখা, অর্থাৎ এই যে বিভিন্ন রকম ইতিহাসের ঘটনাগুলির প্রভাব লেখকের লেখনের মধ্যে পড়ছে। এবার এটার মাধ্যমে কি শেষ হলো? এটার মাধ্যমে যে এই কবিতার যে ঐতিহাসিক দিকগুলো আছে, ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো আছে, সেইটা নিয়ে আমরা জানলাম। আর দুটো কী বলেছিলাম প্রেক্ষাপট? আর একটা বলেছিলাম হচ্ছে রিলিজিয়াস প্রেক্ষাপট, আর একটা বলেছিলাম হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই দুটো হচ্ছে এবার আস্তে আস্তে যখন কবিতার মাধ্যমে যখন পড়াও, তার মাধ্যমে এই দুটো